আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বেশ কিছু বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। তার আগে গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। ১ জুলাই থেকে এই আন্দোলনটি সূত্রপাত হয়। সেখানে আপনাদের ছাত্র দলের কি ভূমিকা ছিল? আপনারা কি সাংগঠনিকভাবে সেখানে ছিলেন, নাকি আপনাদের যারা নিয়মিত শিক্ষার্থীরা তারা সেখানে অংশগ্রহণ করেছিল? ধন্যবাদ। আমাদের যে সর্বশেষ জুলাই আগস্টের যে গণবিপ্লব সংগঠিত হয়েছে, যার মাধ্যমে খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেখানে ছাত্রদল সর্বাত্মকভাবে রাজপথে ছিল। এবং আমরা ১ জুলাই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে আমরা ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মীদের মিছিলের মাধ্যমে আনুষ্ঠানিক আমাদের একটা কর্মসূচি ছিল। সেই মিছিলে কয়েক হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে আমি সভাপতি এবং সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে আমরা এই তৎকালীন সময় তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার হয়নি, তখনও কোটা বিরোধী আন্দোলন যেটা ছিল, সেই আন্দোলনের প্রতি আমাদের সর্বাত্মক অংশগ্রহণ সেটি আমরা নিশ্চিত করেছি। এবং সেদিন থেকে আমরা ১ জুলাই আমরা আনুষ্ঠানিকভাবে ছাত্রদল ঘোষণা দিয়েছিলাম যে এই কোটা বিরোধী আন্দোলনে আমরা সারা দেশের নেতাকর্মীদের সকল ক্যাম্পাসে আমাদের অংশগ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেছিলাম। পরবর্তীতে নয়াপল্টনে আমরা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে আমরা ছাত্রদল আবারও যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার গঠিত হলো, অর্থাৎ কমিটি হলো, সেই কমিটি গঠিত হওয়ার পরে আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ নয়াপল্টনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা ঘোষণা করেছিলাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার রাজপথে থাকবে, কিন্তু আমরা সাংগঠনিকভাবে নয়, আমাদের সকল নেতাকর্মীদের অংশগ্রহণের আমরা নির্দেশনা প্রদান করেছিলাম। কিন্তু আমরা সাংগঠনিকভাবে, অর্থাৎ আমরা ব্যানার নিয়ে, ছাত্রদলের ব্যানার নিয়ে আমরা এখানে কোনো অংশগ্রহণ করিনি। এবং এটি আমাদের একটি কৌশলের অংশ ছিল। এবং কিন্তু সেইগুলো আমরা আনুষ্ঠানিকভাবে মিডিয়াতে আমরা বলেই এই কৌশলে অংশগ্রহণ করেছি। আপনাদের সেখানে আহত অথবা নিহত হয়েছেন কয়জন? সেখানে আমাদের আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা এটি নিয়েও, কারণ আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করি এবং এই ছাত্রদল এখানে সকল কার্যক্রম প্রকাশ্য দিবালোকের মাধ্যমে হয়ে থাকে। সেজন্য আমাদের কতজন নেতাকর্মী শহীদ হয়েছে সেগুলো আমরা আপনাদের এই সাংবাদিকদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছি, একদম লিস্ট সহ নাম, তাদের পরিচয় এবং কত তারিখে কোথায় তাদের হয়েছিল এবং আমাদের কোন কমিটিতে তারা রয়েছে। তো সেভাবে আমরা প্রথম যে তালিকা প্রকাশ করেছিলাম সেখানে ৪৯ জন শুধুমাত্র নেতা, যাদের পদ ছিল কিংবা একটি কমিটি ঘোষণা হবে, সেই কমিটির প্রস্তাবিত কমিটিতে তার নাম ছিল, এরকম আমাদের ৪৯ জন ছাত্র দলের নেতা শহীদ হয়েছে। কিন্তু কর্মী সমর্থক সব মিলিয়ে ছাত্র দলের ১১৩ জন নেতা কর্মী সমর্থক শাহাদাত বরণ করেছেন। এবং সেই লিস্টটি কিন্তু গতকাল আমাদের মহাসচিব স্যার ইতিমধ্যে পাবলিশ করেছেন। তো আমাদের আহত হাজার হাজার নেতাকর্মী, অসংখ্য। তো আমরা যখন কোনো হাসপাতালে যাই, সেখানে ছাত্রদলের নেতাকর্মীদের আলাদা চোখে দেখি না, আলাদা দৃষ্টিতে আমরা তাদেরকে কোনোভাবে আর্থিক সহযোগিতা করি না। যেমন আপনি লক্ষ্য করে থাকবেন যে মিডিয়াতে মাধ্যমে জেনেছেন যে আমরা পঙ্গু হাসপাতালে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে প্রায় ২ বার আমরা আর্থিকভাবে তাদের পাশে দাঁড়িয়েছি। এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে সেখানেও প্রায় ৩ বার আমরা যারা ছিল যতটুকু পেরেছি আমরা ছাত্রদল তাদের পাশে আর্থিকভাবে পাশে ছিলাম আর কি। তো সেজন্যে আমাদের শুধু ছাত্রদল নয়, যারা যে সকল ছাত্র জনতা আহত হয়েছে সকলের পাশে আমরা ছাত্রদল ছিল। এবং আমরা আমাদের বিএনপি শীর্ষ নেতৃত্ব তাদেরকে আহ্বান জানিয়েছি, তারাও সারা বাংলাদেশে যারা আহত হয়েছে সবার পাশে তাদের সামর্থ্য অনুযায়ী ছিল। এবং আমরা নির্দলীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছি, তারাও তাদের মতো করে ভালোভাবে ছিল। একটু সমসাময়িক বিভিন্ন বিষয়ে যদি আসি, যেটি হচ্ছে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আমরা দেখলাম যে তারপরে আপনার ছাত্রদলের অনেক জায়গাতেই নেতাকর্মীরা বিভিন্ন ধরনের অনিয়ম, যদি আমি বলি চাঁদা দাবি করা, চাঁদাবাজির ঘটনার সাথে জড়িয়ে পড়ছেন। সেই সঙ্গে একদম সাম্প্রতিক ২টি ঘটনা এবং নিজেদের মধ্যেও তারা সংঘর্ষে লিপ্ত হচ্ছেন। সোমবার দিন বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল সভাপতি জাহিদুল ইসলামকে চাঁদা না দেওয়ার অভিযোগে এক জমি ব্যবসায়ীকে
আটকে রাখা হয়েছে, চাঁদা না দেওয়ার জন্য এক জমি ব্যবসায়ীকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। একই দিন ফেনীতে ছাত্রদলের 2 গ্রুপে সংঘর্ষ হয়েছে, সেখানে 12 জনের মতো আহত হয়েছে। তো আমরা দেখেছি যে আপনারা ছাত্রদলের পক্ষ থেকে আপনারা বেশ কয়েকজনকে বহিষ্কারও করেছেন, তারপরে এগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? কারণ তাহলে কি আমাদের একদম রুট লেভেল পর্যন্ত নিয়ন্ত্রণের কোনো ঘাটতি রয়েছে? এখানে আমি আপনাকে বিষয়টিকে বুঝিয়ে বলার চেষ্টা করব। সেখানে লক্ষ্য করে দেখুন, 15.5 বছর একটি ফেসিস্ট ক্ষমতায় ছিল। এই 15.5 বছর এই ফেসিস্টরা ক্ষমতায় থাকার কারণে এই দেশের যে রাজনৈতিক কালচার পুরোপুরি বিনষ্ট করে দিয়েছে। কিভাবে আপনি লক্ষ্য করে দেখবেন যে একদম এই যে রাজনীতিক বলতে যে দুর্বৃত্ত পরায়ণ, সেটি কিন্তু একদম ওয়ার্ড পর্যায় পর্যন্ত, একদম গ্রামে পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে। তো এটির বাইরে কিন্তু আমি, আপনি এবং আমাদের দল কেউই বাইরে নয়। কিন্তু এটি যেহেতু গণবিপ্লব হয়েছে, এদেশে একটি আপনি রেভলিউশন হয়েছে, তো সেই রেভলিউশনের কারণে আমরা ছাত্রদল একটি নতুন ধারার বাংলাদেশে প্রবেশ করেছি এবং আমরা আমাদের ছাত্রদলের সকল কার্যক্রমকে একটি নতুন যুগে প্রবেশ করেছি এবং আমরা ইতিমধ্যে একটা রুটম্যাপ করেছি যে এই বাংলাদেশে আর কখনো, আমি ওইদিকে যাচ্ছি, আর এই বাংলাদেশে আর কখনো হল দখলের রাজনীতি, ক্যাম্পাস দখলের রাজনীতি, সিট বাণিজ্য, সিট বরাদ্দ দেওয়া ছাত্র সংগঠনের মাধ্যমে এই ধরনের কোনো কালচার এই বাংলাদেশে আর কখনো ফিরে আসবে না। এবং আমরা ছাত্রদল তো নয়, অপর কোনো ছাত্র সংগঠনকেও আমরা এই ধরনের অপকর্মে লিপ্ত হতে দেব না। যেহেতু এই দেশে একটি ফ্যাসিস্টদের পতন হয়েছে, সেই কারণে আমরা এই কথাগুলো বলতে পারছি। এখন আসেন, আপনি যে ঘটনাগুলো বললেন, আপনি লক্ষ্য করে দেখবেন, আমি এটি উত্তর দিতে গিয়ে আমি প্রসঙ্গক্রমে টেনে নিয়ে আসছি বিষয়টা। আপনি লক্ষ্য করে দেখেন যে এখানে যে সমন্বয়ক যারা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, তো তারা কিন্তু, আমরা কিন্তু ছাত্রদলও তাদের নেতৃত্ব মেনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা ছিল তাদের নেতৃত্ব মেনে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছে, সেটা তারাও স্বীকার করে। তো এবং আমাদের এখানে আমি তো বললামই, প্রায় 113 জন ছাত্রদলের নেতা কর্মী সমর্থক শাহাদাত বরণ করেছে এবং অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছে। তো সেই সমন্বয়করা কিন্তু এই রিসেন্টলি বিগত প্রায় 2 সপ্তাহ হবে তারা কিছু মতবিনিময় সভার আয়োজন করেছে দেশের বিভিন্ন জেলা শহরে। তো আপনি লক্ষ্য করে দেখবেন সেখানে কিন্তু দেখেন 2 গ্রুপে মারামারি এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে চেয়ার ছোড়াছুরি এবং অনেক জায়গায় কর্মসূচি করতে পারছে না, তাদের চলে আসতে হচ্ছে। এবং সবচেয়ে যেটি আর কি, মানে এটা আমাদের পক্ষের কোনো কথা না, যেগুলো সোশ্যাল মিডিয়ায় এবং আপনি যারা সচেতন, রাজনীতি সচেতন, যে বিষয়টি তারা বারবার উল্লেখ করার চেষ্টা করছে যে এবং এখানে সেনাবাহিনী তাদেরকে প্রোটেকশন দিতে হচ্ছে। তাহলে আপনি লক্ষ্য করে দেখুন যে এই সর্বশেষ একটা বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে বললেই আমরা, তাদেরকে একটা ব্যানারে যারা নেতৃত্বে ছিল, তো তাদের একটি কর্মসূচি তারা এই ধরনের বিশৃঙ্খল হচ্ছে, এটি তাদের কোনো কিন্তু না। কারণ এখানে আপনি লক্ষ্য করে দেখবেন, এখানে দেখবেন যে ছাত্র লীগের যে সকল উচ্ছৃঙ্খল নেতাকর্মী ছিল তারাও এখানে প্রবেশ করেছে। তারপর এই ছাত্রলীগের লেবাসদারি কিছু নেতাকর্মী রয়েছে যারা সবসময় দল পরিবর্তন হলে সুযোগ সুবিধা নেয় সেই ধরনের। প্লাস একই সাথে আপনি দীর্ঘদিন 15.5 বছর একটি প্রজন্ম গড়ে উঠেছে সেই ধরনের অঞ্চলে, তো তারা কিন্তু এই বিশৃঙ্খল করছে। এখানে কিন্তু ক্ষমতার একটা মানে শীর্ষ পদে যাওয়ার একটা আগ্রহ বলেন, নানাবিধ কারণে এই বিশৃঙ্খল হচ্ছে, এটা দৃশ্যমান। কিন্তু ঠিক একইভাবে আমাদের এই ছাত্রদলও এর বাইরের নয়, তারাও কিন্তু 15.5 বছরের এই অত্যাচার নির্যাতন সহ্য করে অনেকে নিজের জায়গা দখল করে নিচ্ছে। এখন মনে কাগজপত্র ঝামেলা থাকতেই পারে, এখন সে আমাদের সিদ্ধান্তকে অমান্য করে সে তার নিজের জায়গায় প্রবেশ করেছে, কিন্তু আমরা কিন্তু তারপরে তাকে বহিষ্কার করছি। কারণ আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত হলো তুমি আইনের মাধ্যমে যাবে, তুমি এটি, হ্যাঁ আইন একটা দীর্ঘ প্রক্রিয়া, বাংলাদেশের বাস্তবতা হলো জমি সংক্রান্ত যে আইনটা এখানে কিন্তু অনেক দীর্ঘ একটা প্রক্রিয়া, আপনি ইচ্ছে করলেই কিন্তু এই রায় নিয়ে আসতে পারবেন না। তো এগুলো তো আমাদের নেতাকর্মীরা স্বাভাবিকভাবে তার ফ্যামিলির জায়গা জমি চাই যে না, এখন তো আওয়ামী লীগ নেই, তুমি এতদিন যাবত দখল করছো আমার বাপের জায়গা, আমার পরিবারের জায়গা, সেহেতু আমি এখন সুযোগ পেয়েছি আমি যাবো, এটি কিন্তু একটা টেন্ডেন্সি কাজ করে। তো আমরা তাদেরকে বারবার নিবৃত্ত করার চেষ্টা করছি। কিন্তু আপনারা অবগত রয়েছেন সারা দেশে, সারা বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডে ছাত্রদলের কমিটি রয়েছে এবং সেখানে আপনার একটা সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে। তো এরকম হাজার হাজার নেতাকর্মীর মধ্যে কিছু বিপদগামী নেতাকর্মী থাকবেই যারা তাদের হয়তো পারিবারিক জায়গা তারা গিয়ে অংশগ্রহণ করতেছে, সেটি মিডিয়া কিন্তু তুলে নিয়ে আসে জানা সংঘর্ষে আহত হয়েছে। তো এটা দুঃখনীয়, নিন্দনীয়। এবং আমরা কোনো কিছু দেখি না, আমরা যেখানে দেখি যে তারা প্রশাসনের সহযোগিতা ছাড়া এই ধরনের কর্মকাণ্ডে জড়িত, আমরা তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিই, আমরা কোনো কথাই শুনি না। তো সংঘর্ষে লিপ্ত হচ্ছে। হ্যাঁ, ঠিক একইভাবে আপনি কিছু অনুপ্রবেশ তো আমাদের মধ্যে হয়েছে। আমরা যদিও সাংগঠনিকভাবে
আমরা নিষিদ্ধ করেছি যে আমাদের নতুন কোনো যারা সাবেক ছাত্রলীগ ছিল তারা বাঁচার জন্য, কিংবা লেবাসদারি যারা রয়েছে যে সুশীল সেজে বিভিন্ন সময় ছাত্রলীগকে সহযোগিতা করেছে, ফ্যাসিস্টদের পক্ষেই কাজ করেছে, আওয়ামী লীগকে তৎকালীন যে অবৈধ ভোটচুর এমপি ছিল তাদের পক্ষেই কাজ করেছে, তো তারা কিন্তু এখন আবার রং পাল্টে পারিবারিক কারণে যেভাবে হোক আবার কিন্তু আমাদের পতাকা তলে আসার চেষ্টা করে যাচ্ছে। এখানে তাদেরও একটা ভূমিকা রয়েছে। কিন্তু তারপরও আমাদের যে সকল নেতাকর্মী, আমরা তো এই ধরনের বাইরে নয়, যে সকল নেতাকর্মী এই ধরনের সংঘর্ষে লিপ্ত হচ্ছে তাদের আমরা কমিটি বিলুপ্ত করা সহ তাদের বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে যাচ্ছি। তো ইতিমধ্যে আপনি আজকে গত 2 দিনে 3টা ঘটনা ঘটেছে যেগুলো খুবই নিন্দনীয়। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন 5 আগস্টের পর আমাদের এই কঠোর অবস্থানের কারণে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কঠোর অবস্থানের কারণে কিন্তু এগুলো নিয়ন্ত্রণে চলে এসেছে, এবং খুবই নিয়ন্ত্রণে চলে এসেছে। আমি গর্ব করে বলতে পারি আমাদের ইতিমধ্যে প্রায় 300+ পদধারী শীর্ষ নেতৃত্বকে আমরা বহিষ্কার করেছি, অব্যাহতি দিয়েছি। পরবর্তীতে তারা আবার স্বাভাবিক সুষ্ঠুতার রাজনীতি করার সুযোগ চাচ্ছে, কিন্তু আমরা বলেছি যে না, এখনই না, তোমরা আমাদের প্রমাণ করতে হবে যে না, তোমাদের দ্বারা আর সামান্যতম কোনো শৃঙ্খলা ভঙ্গের কোনো কাজ হবে না, সেগুলো আমাদের অনেক দিন প্রমাণ দিতে হবে, তারপর তোমাদেরকে আমরাই করব। তো সেভাবে আমরা 300+ নেতাকর্মীকে আমরা প্রায় 1 মাসের মধ্যেই বহিষ্কার করে ফেলেছি। এবং এই কঠোর অবস্থানের কারণে শুধু তাই নয়, আমরা বেশ কিছু নেতাকর্মীর নামে মামলাও দিয়েছি, যাদেরকে মনে হচ্ছে তার গুরুতর অপরাধের সাথে জড়িত, তাদের নামে আমরা মামলাও দিয়েছি। তো সেই কারণে এই ধরনের কঠোর অবস্থানের কারণে ছাত্র রাজনীতি যে কলুষিতময় যে একটা অবস্থা ছিল কিছুটা ফিরে আসার চেষ্টা করে যাচ্ছি। আমি বলছি না আমরা 100% সফল, কিন্তু আমি সেটাকে 80% সফল হিসাবে আমি দাবি করব। গত 16 বছরে যে ছাত্র রাজনীতির ক্যাম্পাসগুলোতে ইতিহাস, আমাদের আবরার হত্যাকাণ্ড ঘটেছে, ক্যাম্পাসে আপনাদের নেতাকর্মীদের উপরে অনেক হামলা হয়েছে, ক্যাম্পাসে শিবির ব্লেম দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে। তো শিক্ষার্থীদের একটি বড় অংশ বলছে, এর আগে যদি আমরা 16 বছর আগে যদি বলি, সেখানে ছাত্রদলের নেতাকর্মীরাও বিভিন্ন হলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের উপরে নানা ধরনের নিপীড়ন করার 2001 থেকে 6। শিক্ষার্থীদের একটি বড় অংশ এই অবস্থায় যেটি বলছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না, তারা ছাত্র সংসদ কার্যকর দেখতে চায়। আপনি ছাত্রদলের সভাপতি, এবং এই ছাত্র রাজনীতির যদি নেগেটিভ প্রভাব বলি, সেটা অনেকাংশই কিন্তু আপনাদের নেতাকর্মীরাও ভোগ করেছে। তারা পরীক্ষা দিতে পারেনি, আমি নিজে দেখেছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঠিকভাবে পরীক্ষা দিতে পারেনি, হলে থাকতে পারেনি নিয়মিত শিক্ষার্থীরা। তাহলে আপনারা কেন এই ছাত্র রাজনীতির পক্ষে? যেভাবে অবৈধ খুনি হাসিনা 15.5 বছর আপনি এই একটি ভোট চুরির কালচার প্রতিষ্ঠা করেছিল, সেটি শুধুমাত্র যে জাতীয় সংসদ নির্বাচন সেটা নেই, কিন্তু আপনি মেয়র ইলেকশন বলেন, আপনি জেলা, আপনি উপজেলা পর্যায়ে যতগুলো নির্বাচন, উপজেলা পরিষদের নির্বাচন, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ, অর্থাৎ এই রাষ্ট্রকে যারা পরিচালিত করবে তাদের সবাই ছিল ভোট চুরের একটা ভাগিদার, এবং তারা এইভাবে একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল ফ্যাসিস্টদের, এবং তারা এটা কিন্তু মিডিয়াতে আবার প্রচার করতো যেন তাদের জনগণের ভোটে নির্বাচিত। তো এখন আপনি লক্ষ্য করে দেখুন এই 15.5 বছরে কিন্তু যে প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আন্দোলন সফল হয়েছে, সেই প্রেক্ষাপটটা কি? সেই প্রেক্ষাপট 15.5 বছরের এই জাতীয়তাবাদী দল বিএনপি তথা জাতীয়তাবাদী ছাত্র দলের অকুতোভয় চিত্তে রাজপথে লড়াই সংগ্রাম। আমরা আমাদের বিগত এই 15.5 বছরে শত শত নেতাকর্মী গুম এবং খুনের শিকার হয়েছে, হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক শত নেতাকর্মী শিক্ষা জীবন শেষ করতে পারেনি, কয়েক শত নেতাকর্মী আমাদের ছাত্র দলের যারা শিক্ষা জীবন শেষ করতে পারেনি, যাদের পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, যাদের নির্মম প্রহারের শিকার করতে হয়েছে, যারা দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে। আমি ছাত্র দলের সভাপতি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি ব্যক্তিগতভাবে এই অবৈধ ফ্যাসিস্টদের আমলে 11 মাস, 4বার কারাবরণে প্রায় 11 মাসে অধিক সময় আমাকে কারাগারে থাকতে হয়েছে। তাহলে আমাদের যে এই ধরনের, এটা আমি সভাপতি, আমার যে কর্মী যারা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারাও অনেকে প্রায় বছরের অধিক তাকে জেল খাটতে হয়েছে। তা আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখুন, এত ত্যাগ শ্রম ঘামের উপর ভিত্তি করে কিন্তু সারা দেশের ছাত্র জনতা এটি সফল বিপ্লব সংগঠিত হয়েছে, এটাতে আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন আপনি যদি এই বিশ্ববিদ্যালয়গুলোতে মনে করেন যে না এখানে কোনো রাজনীতি থাকবে না, আমি যেটা আশঙ্কা প্রকাশ করছি এখানে, সেক্ষেত্রে
আমরা যেটি নিয়ে লড়াই করি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একসময় হুমকির মুখে পড়তে পারে, সেটি এই ধরনের রাজনৈতিক নেতৃত্ব যদি বিকশিত না হয়, তাহলে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এখানে বাংলাদেশের একটি সময় আসবে যখন স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি আসবে এবং বাংলাদেশের সাধারণ জনগণ যে প্রকৃত রাজনীতিবিদ সেটিতে বঞ্চিত হবে। এখানে ব্যবসায়ীরা হবে, যারা কালো টাকার মালিক হবে, তারা এটা নিয়ন্ত্রণ করবে। এবং আপনি লক্ষ্য করে দেখেন যে আপনি একটি ফেসিস্টকে বিদায় করেছেন, কিন্তু যারা কালো টাকার মালিক তাদেরকে কাউকে কি আপনি আইনের আওতায় নিয়ে আসতে পারছেন? তারা তো বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে স্টিল নাও, এখন পর্যন্ত। তাদেরকে কোনো ক্ষমতা আছে তাদেরকে আপনি সেই সম্পত্তি কেড়ে নিতে পারবেন? আমি যদি উদাহরণ হিসাবে বলি যে বসুন্ধরা গ্রুপের কথাই যদি বলি, আপনি কিছু করতে পারছেন বসুন্ধরা গ্রুপের কোনো কিছু করার ক্ষমতা আছে কারো? তো এখন যদি আমি বলি যে না, ক্যাম্পাসে রাজনীতি থাকবে না, কোনো রাজনীতি ছাত্র নেতার প্রয়োজন নেই, এটা হয়তোবা সাময়িক আবেগে বলতে পারি, কিংবা নেপথ্যে আমরা যেটা চিন্তা বলে থাকি। অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের এই আবেগ অনুভূতি থাকাটা খুবই স্বাভাবিক, কারণ বিগত 15.5 বছর তারা ছাত্র রাজনীতির নামে এমন কিছু দেখেছে, এই ছাত্রলীগের অপর ছাত্র রাজনীতি এমনভাবে তাদের মননের কাজ করছে যে তারা অবশ্যই ছাত্র রাজনীতির বিরুদ্ধে একটা অবস্থান তাদের থাকাটাই স্বাভাবিক। তারা ভাবে যে সরকারি দলের এই ছাত্র রাজনীতি মানেই হলো এই ধরনের সন্ত্রাস, এই ধরনের চাঁদাবাজ, এই ধরনের দখলদার হল দখল করবে, নির্মম প্রহার করা হবে, মৃত্যু হতে পারে। তো এইগুলো তারা দেখে এসেছে। এই জন্য অবশ্যই তাদের এই সেন্টিমেন্টকে আমি অবশ্যই শ্রদ্ধা রয়েছে যে তাদের এই সেন্টিমেন্টের প্রতি, কারণ তারা ছাত্র রাজনীতির বিরুদ্ধে একটা অবস্থান রয়েছে তাদের। কিন্তু এর নেপথ্যে যারা ছাত্রলীগের যারা সাবেক পদধারী নেতৃত্ব ছিল, যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল, এখন তারা যদি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি না থাকে, তাদের জন্য সুবিধা যে ক্যাম্পাসে তারা অবাধভাবে আবার সুসংগঠিত হতে পারবে। এবং ভবিষ্যতে যদি কখনো এই আওয়ামী লীগ কিংবা কোনো একটা নামে বেনামে কিংবা এই দেশ বিরোধী কোনো চক্রান্ত যদি সামনে চলে আসে, তারা সেখানে সক্রিয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করবে। এই প্রক্রিয়ায় তারা অবশ্যই জড়িত রয়েছে বলে আমাদের কাছে প্রমাণ রয়েছে। এই ছাত্রলীগের যারা রয়েছে আমাদের কাছে প্রমাণ রয়েছে। শুধু তাই নয়, এর নেপথ্যে কোনো গোপন কোনো সংগঠনের কার্যক্রমও রয়েছে, যারা প্রকাশ্য ছাত্র রাজনীতিতে কখনোই অভ্যস্ত ছিল না, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, এবং যারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একটা শক্তি হিসাবেই সাধারণ শিক্ষার্থীদের কাছে প্রচলিত। এরকম নানাবিধ শক্তি এখন এখানে ভর করছে। তারা চাচ্ছে না ক্যাম্পাসে রাজনীতি না থাকলে, তাদের সকল ইকুয়েশন মিলে গেছে যে ক্যাম্পাসে রাজনীতি যদি প্রকাশ্য রাজনীতি যদি না থাকে, তাহলে তাদের পলিটিক্সটা করতে খুবই সুবিধা হয়। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই যে হয়তোবা সাময়িক একটা ইমোশন রয়েছে। আমি ব্যক্তিগতভাবে এবং আমার সংগঠন ছাত্রদল মনে করে যে অবশ্যই এই বাংলাদেশে আর কখনো গেস্ট রুম কালচার থাকা উচিত না, গণরুম কালচার থাকা উচিত না। আমরা সেটি রুটম্যাপের মাধ্যমে ঘোষণা করব। গেস্ট রুম কালচার আর কখনো ফিরে আসবে না। রাতের বেলা হলের রাজনীতির কোনো অংশ হতে পারে না। ডেকে নিয়ে কাউকে শিক্ষা জীবনে সামান্যতম ক্ষতি করার অধিকার কারণেই আমরা পাওয়ার পার্টিতে থাকলেও আর কখনো আমাদের দ্বারা সাধারণ শিক্ষার্থীদের সামান্যতম রাজনৈতিকভাবে তার ক্ষতির শিকার হবে না বলে, এবং সময়ের তাদেরকে জোর করে ধরে নিয়ে এসে কর্মসূচি করানোর কোনো কালচারে বাংলাদেশে আমরা ফিরে নিয়ে আসবো না। মানে শিক্ষার্থীরা কিভাবে আশ্বস্ত হবে? কারণ আমরা যখন যেই ক্ষমতার বাইরে থাকি তখন কিন্তু আমরা কিন্তু এই কথাগুলো বলি, কিন্তু মানে আমরা বিগত বছরের ইতিহাসগুলো যদি দেখি, ক্ষমতায় গেলে আমরা এগুলো সব ভুলে যাই। আর 2024 সালে এসে আপনার হচ্ছে পৃথিবীর যে উন্নত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে তো এইভাবে মানে এই প্যাটার্নে স্টুডেন্ট পলিটিক্স নেই। সেখানে হচ্ছে ছাত্র সংসদ কার্যকর আছে। তো এখন আসলে এই ছাত্র রাজনীতি না থাকলে বিশ্ববিদ্যালয়ে এমন কি একাডেমিক ক্ষতি হবে? আমি ছাত্রদলের সভাপতি হিসাবে এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসাবে আমি বলতে চাই স্পষ্টভাবে, অবশ্যই ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তন হওয়া উচিত। এবং এক্ষেত্রে স্টুডেন্টদের যে ইমোশন রয়েছে সেই দিকে শ্রদ্ধা রেখেই আমাদের আগামী ছাত্র রাজনীতি হওয়া উচিত। অবশ্যই গুণগত পরিবর্তন হতে হবে এবং উন্নত বিশ্বে যে ধরনের স্টুডেন্ট পলিটিক্স অবশ্যই এবং ছাত্র সংসদের মাধ্যমে ছাত্র রাজনীতি পরিচালিত হওয়া উচিত বলেই আমি মনে করি। এবং আমরা ছাত্রদল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি যে ছাত্র সংসদ যেন অতি শীঘ্র যেন হয়, সে বিষয়ে আমাদের রুটম্যাপে রয়েছে। আমরা খুব শীঘ্রই আমাদের রূপরেখা প্রকাশ করব। সেখানে আমরাও খুব দ্রুততম সময়ে সাধারণ শিক্ষার্থীদের মতো আমরা দ্রুততম সময়ে ছাত্র সংসদ নির্বাচন চাই এবং অতীতে ছাত্র রাজনীতি থেকে কালচারকে বিলুপ্ত করে নতুন ধারার ছাত্র রাজনীতি ক্যাম্পাসে প্রচলিত থাকুক, সেটি বিষয়ে আমি ব্যক্তিগত মনে করি অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। এখানে মূল যে বিষয়টা সেটি হলো এই ছাত্র রাজনীতি দ্বারা কোনো সাধারণ শিক্ষার্থী যেন ডিস্টার্ব যেন না হয়, অর্থাৎ জোর করে কর্মসূচিতে নিয়ে আসা,
তাদেরকে একটা প্রভাব প্রতিপত্তির মাধ্যমে আমি একজন স্টুডেন্ট লিডার, আমার প্রভাব প্রতিপত্তি থাকবে সেটা তো হতে পারে না। এই ধরনের কালচার এই দেশ থেকে বিলুপ্ত হতে হবে। প্রোটোকল, কোনো প্রোটোকল দেয়া, বাইক শোডাউন। এবং আমি আপনাকে বলে দিই, আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা বাংলাদেশে এই বাইক শোডাউন নিষিদ্ধ করেছি। কেন? এখনকার যে বর্তমান যে সময়টা, সেই সময় অনুযায়ী আমরা সারা বাংলাদেশে সকল ধরনের বাইক শোডাউন নিষিদ্ধ করেছি। আমরা চাচ্ছি যে আমরা পরিবর্তন নিয়ে আসবো। শুধু তাই নয়, আমরা আমাদের দ্বারা, এই ছাত্র দলের দ্বারা সাধারণ শিক্ষার্থীরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ বলেন, এমনকি ইউনিয়ন, ওয়ার্ড বলেন, উপজেলায়, কোথাও যেন সাধারণ শিক্ষার্থীরা তথা সাধারণ জনগণ এই ছাত্রদল দ্বারা যেন সামান্যতম ক্ষতিগ্রস্ত না হয়, সামান্যতম রাজনৈতিক হয়রানির শিকার না হয়, এটুকু আমরা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। না সেক্ষেত্রে আপনারা কি শিক্ষার্থীদের সাথে কথা বলছেন? আমার সাথেও যেহেতু শিক্ষার্থীদের যোগাযোগ আছে, শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবে আশ্বস্ত হতে পারছে না। কারণ হচ্ছে মানে আমরা যে সংস্কৃতি ছাত্র রাজনীতি দেখেছি, আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, রাজনীতি করেছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করেছি, যে রাজনীতি আমরা সেখানে দেখেছি যে ছাত্র নেতাদেরকে প্রোটোকল দেয়া, তার হাত ধরতে না পারলে গাড়ির চাকা ধরে সালাম করা, এই যে একটা লেজুর ভিত্তিক একটা সংস্কৃতি, এইটা থেকে কি আসলেই আমরা বের হতে পারবো? এবং শিক্ষার্থীরা কিভাবে আপনাদের উপরে আস্থা রাখবে? ধন্যবাদ। আপনি লক্ষ্য করে দেখুন, আমরা কিন্তু একটা বৈষম্য বিরোধী সমাজ গঠনের বিনির্মাণে কিন্তু আমাদের ছাত্র জনতা ভাইরা শহীদ হয়েছে, জীবন দিয়েছে। হয়তো আমিও শহীদ হতে পারতাম, আমাদেরও তো সেই ধরনের পরিস্থিতির মুখোমুখি আমি ব্যক্তিগতভাবে এবং আমার ছাত্র দলের বাকি নেতাকর্মীও বারবার মুখোমুখি হতে হয়েছে। তো আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৈষম্য বিরোধী সমাজ বিনির্মাণে, বৈষম্য বিরোধী ক্যাম্পাস বিনির্মাণে আমরা কিন্তু বৈষম্য সৃষ্টি করতে পারি না। সেটি আপনি লক্ষ্য করে দেখুন যে যদি ছাত্রদল আবারও সেই অতীতের রাজনীতি, অর্থাৎ ছাত্রলীগ যে ধরনের রাজনীতি করেছে তার সামান্যতম ছাত্র রাজনীতি আমরা করি, আমরা তো স্বাভাবিকভাবে সাধারণ শিক্ষার্থী বিচ্ছিন্ন হয়ে যাব। সেটা তো আমরা অবগত রয়েছি। আমরা তো এইটুকু তো আমাদের সুযোগ দিতে হবে। ছাত্রলীগ করেছে কারণে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে, এটা তো হতে পারে না। ছাত্রলীগের এই অপরাজনীতি দেখেই এই তরুণ প্রজন্ম যেভাবে বিরক্ত, তারা তো আর ছাত্র দলের রাজনীতি দেখে নেই, তারা লোকমুখে শুনেছে যা হয়েছে। তার থেকে মিডিয়া এখন কিভাবে ফুলিয়ে ফাঁপিয়ে কিভাবে বিগত 15.5 বছর প্রচার করেছে, সেগুলো আমরা নিশ্চয়ই অবগত রয়েছেন। এবং আমার মনে হয় তরুণ প্রজন্ম অবগত রয়েছে, সত্য মিথ্যার ভেদাভেদ তারাই করেছে। হ্যাঁ, 2001 সাল থেকে 2006 সাল আপনি অবশ্যই সেখানে কিন্তু বিচ্ছিন্ন ক্যাম্পাস কেন্দ্রিক ঘটনা ঘটেছে, অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেই বিচ্ছিন্ন ঘটনায় বিএনপি সরকার তৎকালীন সময়ে সরাসরি তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে কি না, এটি আপনার হলো লক্ষণীয়। এবং আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, প্রতিটি ঘটনা তৎকাল, আমি এটি স্টাডি করে বলছি, 2001 সাল থেকে 2006 সালে যতগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সবগুলোকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। এবং তাৎক্ষণিক আপনি রুকিয়া হলে ঘটনা বলেন, শামসুন্নাহর হলে ঘটনা বলেন, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে, সাথে সাথে। সেই কারণে বিসি স্যারের পর্যন্ত চলে গেছে। তো এরকম কি ঘটনা এখন আপনি লক্ষ্য করে, লাস্ট আরেকটি বিষয় লক্ষ্য করে দেয়, আওয়ামী লীগের আমলে যে ঘটনাটা ঘটতো, আপনি 1995 সালে যে যখন আপনি এই দেশনেত্রী বেগম খালেদা যে নেতৃত্বে একটি চরম জনপ্রিয় সরকার পরিচালিত হওয়ার পরে আরেকটি নির্বাচন হলো, তারা দাবি তুললো যে না, তাদের এই সিস্টেমে তারা নির্বাচনে যাবে না, তত্ত্বাবধায়ক সরকার। তো বেগম খালেদা জিয়া সেই ধরনের নেত্রী, আপসহীন এবং জনপ্রিয় নেত্রী, এবং তার নিজের প্রতি, তার দলের প্রতি অগাধ আস্থা এবং আমাদের দেশের মানুষের প্রতি তার অগাধ আস্থা বিশ্বাস রয়েছে কারণেই কিন্তু তিনি একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার পরও, খুব বেশি বিচ্ছিন্ন ঘটনা ঘটে নাই, হওয়ার পরও তিনি কিন্তু কিছুদিন পরে কিন্তু একটি সংসদে জরুরি অবস্থার মধ্যেই দ্রুততম সময়ে তিনি কিন্তু আরেকটি তত্ত্বাবধায়ক ঘটনা, আরেকটি নির্বাচন দিয়েছেন। তো লক্ষ্য করে দেখুন, এখন আওয়ামী লীগ দাবি করতে পারে যে এটি তাদের আন্দোলনের ফসল, অর্থাৎ দাবি মানলেই তারা তাদের আন্দোলনের ফসল হয়ে যায়। একইভাবে 2001 সাল থেকে 2006 সাল বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ এমনকি বুয়েট ক্যাম্পাস সহ সকল ক্যাম্পাসে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে কারণে ছাত্ররা কিন্তু, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু দ্রুততম সময়ে ক্লাসে ফিরে গেছে। কারণ তারা যা চেয়েছে পদত্যাগ, হ্যাঁ, হয়ে গেছে, শেষ। অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী বলা হয় এই কারণে যে তিনি কোনো বিষয়ে কোনো আপোষ করেননি। ঠিক একইভাবে আমরা এখনো সেই বাস্তবতা রয়েছে। এখন আপনি লক্ষ্য করে দেখেন, বিগত 2009 সাল থেকে 2024 সাল আপনি ছাত্রলীগের দুটো ওয়ার্ড কমিটির নেতার নাম বলেন, শত শত অপকর্ম করে শত কোটি টাকার মালিক হয়েছে ছাত্রলীগের এক একটা জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি, কোনোদিন কোনো ব্যবস্থা নিচ্ছে?
ছাত্রলীগ, কাউকে অব্যাহতি দিয়েছে, কাউকে বহিষ্কার করেছে, তাহলে আমরা তো এই বর্তমান সময়ে হলেও আপনারা যদি মানে লোক দেখানো, তবু তো আমি শতবার আমি এই পেতে পারি, সাধুবাদ পেতে পারি, সেটুকু তো আমাকে দিতে হবে, সেই সুযোগ আমাকে দিতে হবে যে আমি ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন আমরা কতটা করতে পারি, সেই সুযোগ আমাদের দিতে হবে। আমরা যদি ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তন না করতে পারি, আমরা যদি সাধারণ শিক্ষার্থীর মন জয় না করতে পারি, আমরাই তো আস্তে করে নিক্ষিপ্ত হব। কিন্তু আপনি একটি নতুন যুগে প্রবেশের আগেই বলছেন যে না, ছাত্র রাজনীতি করা যাবে না, এটা করা যাবে না। এটি সম্ভবত, আমি আবারও বলছি, এর নেপথ্যে কিছু শক্তি কাজ করছে, যে শক্তিগুলো আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের সাথে রক্তের সাথে প্রতারণা যারা করেছে, এবং স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস যারা করে না, এবং ছাত্রলীগের যে সকল সন্ত্রাসীরা নেপথ্যে থেকে এগুলো বাস্তবায়ন তারা করছে, আমি বিশ্বাস করি হয়তোবা সাময়িকভাবে তাদের এই ইমোশন থাকলেও একটি পর্যায়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতির পক্ষে অবস্থান নেবে। এখন যারা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে, এখন যদি আমি বলি 2020-21 সেশন, 19-20, 22-23, 23-24, তো ছাত্রদলের যারা কেন্দ্রীয় নেতা অথবা বিশ্ববিদ্যালয় কলেজ পর্যায়ের নেতা রয়েছে, তাদের সাথে একটা গ্যাপ রয়েছে, তাদের এইজের একটি পার্থক্য রয়েছে। এটি কেন, এবং এই গ্যাপটি আপনারা যদি এরকম মানে গ্যাপ থাকে, তাহলে আপনারা সাধারণ শিক্ষার্থীদের কাছে কিভাবে পৌঁছাবেন? এখনকার শিক্ষার্থীদের মানসিকতা কিভাবে বুঝবেন? আপনি 2000 রানিং স্টুডেন্ট বলতে যা বুঝিয়েছেন, সেই ছাত্র রাজনীতি অবশ্যই রেগুলার যারা স্টুডেন্ট, অর্থাৎ 2000 আপনি 19-20 বলেন, 20-21, 21-22 এই টাইপ, অর্থাৎ 2023-24 সাল এই সেশন পর্যন্ত হওয়া হচ্ছে রানিং ডে। এখন আপনি আসেন যে আজকে তো মাত্র হাসিনা পালিয়ে গেল, এই 1.5 মাস হয়েছে। আপনি 1.5 মাস আগের বাস্তবতা চিন্তা করে দেখুন, যে এই যে বিগত জুলাই আগস্টে আমাদের প্রায় 1000-এর অধিক ছাত্র জনতাকে শহীদ হতে হলো। তো এটি হলো আপনি শুধুমাত্র জুলাই আর আগস্টের চিত্র, 1 মাসেই এই ফেসিস্টরা তো এই ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে এই ছাত্রদলকে 2009 সাল থেকে 2024 সাল লড়তে হয়েছে। তো এই সময় আমাদের কত বড় বড় নেতাকে গুম করে ফেলা হয়েছে, তারপর সরাসরি গুলি চালিয়ে হত্যা করা হয়েছে, এবং দেখা মাত্র গুলির নির্দেশ ছিল রাজধানী ঢাকাতে আমাদের মিছিলগুলোতে। ছাত্রদলকে এমনভাবে নির্যাতন করা হতো, সেগুলোর গল্প এখন আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই দেখেন যে ছাত্রদলকে কিভাবে নির্যাতন করা হতো, বিএনপি নেতাকর্মীদের কীভাবে নির্যাতন করা হতো। তো এই ধরনের ফেসিস্টদের বিরুদ্ধে যখন লড়াই করতে যাবেন, তখন স্বাভাবিকভাবে ছাত্র রাজনীতি না, শুধুমাত্র কোনো রাজনীতি স্বাভাবিকভাবে থাকে না। সে কারণে ছাত্র রাজনীতিও আমাদেরকে দিনের পর দিন লড়াই সংগ্রাম করে সংগঠনকে প্রমাণ দিতে হয়েছে। ঠিক একইভাবে লড়াই করার জন্য যে মানসিকতা, সারা দেশকে অর্গানাইজ করার, সারা দেশের হাজার হাজার নেতাকর্মী লিডার হওয়ার জন্য যে ধরনের, এর জন্য আমাদের একটু অবশ্য অভিজ্ঞতার প্রয়োজন। সেই অভিজ্ঞতা অনুযায়ী পরিচালিত হচ্ছে। কিন্তু যদি এই বাংলাদেশ সঠিকভাবে সকল ষড়যন্ত্র, যেমন এখন যে ষড়যন্ত্রটা হচ্ছে, এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের যে গণতান্ত্রিক যে অভিযাত্রা, সেই পথে যদি আমরা যেতে পারি, তাহলে দেখবেন অটোমেটিক্যালি ধীরে ধীরে এই ছাত্র রাজনীতি রেগুলার স্টুডেন্টদের হাতে চলে যাবে। এবং আমরাও ছাত্রদলও সেই প্রক্রিয়ায় রয়েছে। আমরা আমাদের ইউনিট কমিটিগুলো ইতিমধ্যেই রেগুলার স্টুডেন্টদের দিয়ে কমিটি করব, রেগুলার স্টুডেন্ট দিয়ে ইউনিট কমিটিগুলো করব, এই প্রক্রিয়া আমরা রয়েছি। এবং আমরাও ধীরে ধীরে এই একদম রানিং স্টুডেন্টদের হাতে ছাত্রদলের নেতৃত্ব দিয়ে যেতে পারবো। কারণ 15.5 বছর ছিল, আপনি ভুলে গেলে চলবে না কী ধরনের ফেসিস্ট ছিল, সেটি সাধারণ এই ছাত্র জনতা তাদের জীবনের বিনিময়ে প্রমাণ করে গেল যে এটা এই কী ধরনের একটা ফেসিস্ট দানব সরকার ক্ষমতায় ছিল অবৈধ প্রক্রিয়ায়, যারা যে কোনো কিছুর বিনিময়ে, আমরা তো এতদিন লড়াই করতেছি আমাদের একা, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন সেদিন গঠিত হয়েছে, কিন্তু এই 15.5 বছর তো আমরা একা লড়াই করেছি এই ফেসিস্টদের বিরুদ্ধে। তো এই ফেসিস্টদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদেরকে শতবার কারাবরণ করতে হয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হাজার হাজার মিথ্যা মামলা জর্জরিত করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এত কিছুর মধ্যে আপনি ভাবতে পারেন না একটা 3rd ইয়ার 4th ইয়ারের ছেলে এই ধরনের পেন নিতে পারবে, তার পড়াশোনা বাদ দিয়ে এই ধরনের 1 বছর জেলে খাটতে পারবে। এই ধরনের বাস্তবতা বাংলাদেশে ছিল না তখন, হ্যাঁ এখন তৈরি হচ্ছে। সেজন্য আমি আবারও আশ্বস্ত করছি, ছাত্র রাজনীতি ধীরে ধীরে এই স্বাভাবিক বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, এবং ছাত্র রাজনীতি ধীরে ধীরে আবারও জেনারেল একদম রানিং স্টুডেন্টের হাতে আমরা দিয়ে যেতে পারবো বলেই বিশ্বাসী। এবং এই বাংলাদেশের ছাত্রদল অবশ্যই এই বাংলাদেশের ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন নিয়ে হাজির হবে, এবং সাধারণ শিক্ষার্থীরা হয়তোবা সাময়িকভাবে বিচ্ছিন্নভাবে এবং নেপথ্যে কিছু অপশক্তি কাজ করার কারণে হয়তোবা ছাত্র লীগের এই অপকর্মকে ছাত্র দলের সাথে মিলিয়ে
গুলিয়ে ফেলতে চায়। কিন্তু আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, ছাত্রদল নতুন ধারার রাজনীতি শুরু করেছে, তার প্রমাণ ইতিমধ্যেই তারা দিয়েছে এবং আগামীতেও দেবে। এবং অবশ্যই আমরা সাধারণ শিক্ষার্থীদের মন জয় করেই এই বাংলাদেশের রাজনীতি করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সাথে ছাত্র রাজনীতি সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে।